সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়ার নিয়ে আলোচনা করব এবং অষ্টম অধ্যায়ের এটি হবে তৃতীয় লেকচার এবং সর্বশেষ লেকচার। এর আগে আমি দুটি লেকচার এই অধ্যায় থেকে প্রদান করেছিলাম। আশা করি তোমরা সবাই সেটি উপভোগ করেছো। তা চলো দেখা যাক। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, বৃক্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ডায়ালিসিসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, বৃক্ক প্রতিস্থাপন এবং মরণোত্তর বৃক্কদানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তা প্রথমেই আমরা জেনে নেব যে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা কতটুকু। তা যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মানবদেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। মূলত মূত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায়। দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। তার বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়া দেহে পানির সমতা বজায় রাখে। গ্লোমেরুলাসে রেচন বর্জ্য পানি এবং অন্যান্য তরল পদার্থ পরিস্রুত হয়। বৃক্ক অকার্যকর হয়ে গেলে দেহে পানি জমতে থাকে, চোখ মুখ সহ সারা শরীরে ফুলে যেতে পারে, এমনকি উচ্চ রক্তচাপও সৃষ্টি হতে পারে। এগুলো প্রকৃতপক্ষে অসমোরেগুলেশনের ত্রুটিজনিত লক্ষণ। এরপর দেখা যাক বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন। তা নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হলো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। এছাড়াও কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে, রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। তখন রক্তের বর্জ্য দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালাইসিস করানো হয়। তা এখন জেনে নেব ডায়ালাইসিস কি। তা বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যবদ্ধ হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে পুনরায় প্রবেশ করে। এখানে উল্লেখ্য যে ডায়ালিসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ। তো এখানে ডায়ালিসিস কিভাবে করা হয় তার চিত্রটা দেয়া আছে। এখানে দেখো যে এটি হচ্ছে একটা রোগীর হাত। এই হাতের একটি হচ্ছে কবজির ধমনী, আরেকটি হচ্ছে শিরা। তা ডায়ালিসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করানো হচ্ছে। এখানে প্রথম যেটি দেখো, অর্থাৎ এটি হচ্ছে ধমনী। তাহলে ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালিসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই টিউবটির মাধ্যমে মূলত হচ্ছে রোগীর দেহ থেকে রক্ত ডায়ালাইসিস মেশিনের মধ্যে নেওয়া হচ্ছে এবং এই ডায়ালাইসিস মেশিনটির প্রাচীর আংশিক বৈষম্যবদ্ধ হওয়ায়, হ্যাঁ, এখান থেকে যে আহ, বর্জ্য পদার্থ মূলত ডায়ালাইসিস ফ্লুইড হিসাবে এখানে জমা হয়। এরপর পরিশোধিত রক্ত আরেকটি টিউবের মাধ্যমে রোগীর হাতের কবজির শিরার মাধ্যমে দেহে প্রবেশ করে। এভাবেই মূলত ডায়ালিসিসটি করা হয়।
তা এভাবে ডায়ালিসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ, ইউরিয়া এবং অন্যান্য পদার্থ হতে পারে, সেটা বাইরে নিষ্কাশিত হয়। তবে একটি জিনিস মনে রাখতে হবে, এটি হচ্ছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। হ্যাঁ, আর এরপরে আমরা জানার চেষ্টা করব বিকল্প প্রতিস্থাপন নিয়ে। তা প্রতিস্থাপন হচ্ছে যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, তাকে কিডনি সংযোজন বা কিডনি প্রতিস্থাপন বলা হয়। কিডনি সংযোজন দুভাবে করা যায়, কোনো নিকট আত্মীয়ের কিডনি অথবা কোনো মৃত ব্যক্তির আহ কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। আর নিকট আত্মীয় বলতে বাবা মা, ভাই, মামা, খালাকে বোঝায়। মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেড মানুষকে বোঝায়, যার আর কখনোই জ্ঞান ফিরবে না কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে, এরকম ব্যক্তিকে মূলত ব্রেন ডেড ব্যক্তি বলা হয়। আর মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদানের মাধ্যমেও একজন কিডনি বিকল রোগীর জীবন বাঁচানো সম্ভবপর হতে পারে। আর মরণোত্তর সুস্থ ব্যক্তির কিডনি দানে মানবজাতির উপকার হয়। তা পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি রোগী কিডনি সংযোজনের মাধ্যমে সুস্থ জীবনযাপন করছে। আমাদের দেশেও কিডনি সংযোজন কার্যক্রম সাফল্যের সাথে করা হচ্ছে। তবে আমাদের দেশে আইনগত জটিলতার কারণে আহ রক্তের সম্পর্ক না থাকলে রোগীকে কিডনি দান করা যায় না। এজন্য অনেক সময় জরুরি কিডনি প্রতিস্থাপন থেকে বঞ্চিত হন রোগী। একটি কিডনি কার্যকর থাকলেই সেটি দিয়েই জীবন ধারণ করা সম্ভব। তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগের চিকিৎসা করা যায়, তবে দেখতে হবে টিস্যু ম্যাচ করে কিনা। আর স্বাভাবিকভাবে পিতামাতা, ভাই বোন কিংবা নিকট আত্মীয়ের কিডনির টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই বিষয়টা আমাদেরকে একটু নজর রাখতে হবে। এছাড়াও অস্বাস্থ্যকর জীবনযাপনে দৈনিক অপর্যাপ্ত পানি পান করলে এবং অন্যান্য নানা কারণে মূত্রনালীর রোগ দেখা দেয়। মূত্রনালীর সংক্রমণ হলে মূত্রনালী জ্বালাপোড়া সহ নানা উপসর্গ দেখা দেয়। আর ডাক্তারের সত্বর পরামর্শ এবং চিকিৎসা গ্রহণে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। আগে ধারণা করা হতো সবার দৈনিক 8 গ্লাস পানি পান করা উচিত। তবে আধুনিক গবেষণায় দেখা গেছে যে পানি পানের স্বাভাবিক মাত্রা ব্যক্তি, লিঙ্গ, কাজের ধরন, শারীরিক অসুস্থতার প্রকৃতি এবং আবহাওয়া ভেদে ভিন্ন হতে পারে এবং প্রয়োজনে অতিরিক্ত পানি পান করা ঠিক নয়। তাই পিপাসা পেলেই মূলত পানি পান করা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিস্থাপন এবং ডায়ালিসিস সম্পর্কে জানলাম। তা আমরা কিভাবে কিডনি প্রতিস্থাপন করে এটি একটি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আমি এখানে একটি ভিডিও সংযোজন করছি, তোমরা এটি একটু আহ, উপভোগ করো। আশা করি তোমাদের অনেকটাই ফলপ্রসূ হবে। তো চলো দেখা যাক। Welcome back to the operating room. In Module 1, we have discussed important aspects before the transplantation, including patient selection and immunologic barriers. Once a patient has crossed these barriers, what does a kidney transplantation actually look like? In the following video, you will see a unique visual representation of a regular and uneventful kidney transplantation into the right iliac fossa. Because of the animated nature, small details may differ from live surgery. But after the video, you will be able to recognize the important steps of the kidney transplantation surgical procedure. Complicated cases are subject of a separate lecture, but this visualization will help you in understanding the procedure itself and its complications. A regular primary kidney transplantation into the right iliac fossa is shown. Some technical details are provided that may require basic surgical and anatomical knowledge. The procedure starts with opening the skin in the lower abdomen with a surgical knife. The hockey stick or oblique incisions are most common. The length of incision depends on the habitus of the patient and ends 2 cm above the pubic bone, which allows access to the retroperitoneal space, the iliac vessels and the bladder. The subcutaneous fat is incised using electrocautery. The fascia of the external oblique muscle is incised diagonally. The combined fascia of the internal oblique and transverse muscles is incised in a more vertical fashion. The preperitoneal space is exposed, and the inferior epigastric vessels, as well as the rotund ligament in females or spermatic cord in males, are identified and secured with a vessel loop.
The lowest part of the posterior rectus sheath is incised. After this, the retroperitoneal space is reached by gently pushing away the peritoneum. Its contents are held by a retractor. The common external and internal iliac artery and vein are identified and dissected from fatty tissue and lymphatic tissue to make clamping of the vessels possible. The iliac arteries are investigated by palpation for atherosclerosis. The kidney is now retrieved from cold storage. In this animation, it has already been prepared for transplantation and pre-transplant biopsy has been taken. Corner stitches are applied to the renal vein edges. The kidney is placed into the iliac fossa in the best possible position, and the length of the renal vein and artery may need adjustment. First, the vein-to-vein anastomosis is done. If needed, the iliac artery is retracted very gently to improve access. The iliac vein is clamped and cut. And the incision is extended. A supporting pull-out stitch is placed on the medial side to keep the lumen open. A heparin solution is used to rinse and clean the lumen from blood and small thrombotic material. The renal vein corner stitches are connected to the corners of the opening of the iliac vein, and from one corner the venous anastomosis is performed, in general by using a 5-0 unabsorbable monofilament running suture. The supporting stitch is removed and both remaining sutures are knotted. Next, the iliac arteries are clamped. The artery, preferably the common iliac, is incised and the opening is enlarged using a 4 mm aortic punch. The artery is cleaned with heparin solution. The arterial anastomosis is now performed using a parachuted 6-0 unabsorbable running suture. Before reperfusion of the kidney, the renal artery is clamped close to the anastomosis. This is done to prevent blood clots to go into the kidney. First, the arterial clamps are removed and the anastomosis is checked. If there is no major bleeding, the other vascular clamps are taken off and the kidney is reperfused with blood. Over time, the kidney color should change to a more pink aspect. The kidney is warmed up using warm saline solution and the kidney and the vessels are checked for bleeding. When the perfusion of the kidney seems to be appropriate, the anastomosis between ureter and bladder is performed. Through the urinary catheter, the bladder is filled with saline. The ureter is cut to the right length and the lumen is spatulated by a longitudinal incision. It is dragged under the epigastric vessels and spermatic cord to the bladder. Production of urine may be observed at this stage. The bladder is now opened, first the muscular layer and second the seromucosal layer. Corner stitches are placed between the urinary bladder and the ureter. The ureteric stent is inserted. The ureter bladder anastomosis is now performed using semi-absorbable 5-0 running suture. The anastomosis is retracted into the bladder and the muscular layer is closed over the ureter anastomosis to create a valve effect that minimizes urinary reflux. When hemostasis and kidney perfusion are adequate, the peritoneum and its contents are placed over the kidney. The posterior rectus sheath is closed first. Then the internal transverse fascia is closed and the external fascia is closed, all of them using semi-absorbable suture. The subcutaneous layer and the skin are closed using absorbable sutures. So, we have now seen that kidney transplantation consists of different complex steps.
শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় সেটি দেখলাম। তা এবার তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ। তো দেখো, বৃক্ক বিকল, ডায়ালিসিস এবং প্রতিস্থাপন সম্পর্কে বিস্তারিত লিখো। ধন্যবাদ সবাইকে।